আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ দ্য অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের এবং বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বইয়ের এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ের একটি চ্যাপ্টার শর্ট টার্ম ফাইন্যান্সিং নিয়ে আলোচনা করব। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 4। এর আগে আমরা আরো 3টি ক্লাস নিয়েছিলাম। আমরা প্রথম ক্লাস আলোচনা করেছিলাম শর্ট টার্মের একটি উপাদান কস্ট অফ ট্রেড ক্রেডিট নিয়ে বা ব্যবসায়িক ঋণের ব্যয় নিয়ে। আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করেছিলাম কস্ট অফ কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্রের ব্যয় নিয়ে, এবং থার্ড ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কস্ট অফ ব্যাংক লোন বা ব্যাংক লোনের ব্যয়, ব্যাংক ঋণের ব্যয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং নিয়ে আলোচনা করব বা দেনাদারের বাট্টাকরণ নিয়ে। অর্থাৎ দেনাদারের বাট্টাকরণের মাধ্যমে যে খরচ হয় সেই খরচটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো আমরা এই মূলত তোমাদের পরীক্ষায় এই 4টা মেথডের যে কোনো 3টা বা 2টা মেথডের ম্যাথ আসে, বা ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা মেথড থেকেও ম্যাথ আসতে পারে। তো এই ধারাবাহিকতায় আমরা প্রথম থেকে তোমাদের এই ক্লাসগুলো নিয়েছি, যেখানে আমরা 3টা মেথড অলরেডি আলোচনা করে ফেলছি। এখন আরেকটা উপাদান নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো আশা করি তোমরা এই ক্লাসটা দেখলে আজকে শর্ট টার্মে আমাদের বিগত বিশেষ করে 4টা ক্লাস যদি তোমরা দেখো, তাহলে আশা করি শর্ট টার্মে যে কোনো ম্যাথ তোমরা সলভ করতে পারবে ইনশাল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার আগে বলে নেই, তোমরা যারা আজকে নতুন দেখতেছো আমার ক্লাসটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং যারা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অভিনন্দন। এবং তোমাদের কেমন লাগলো আমাদের ক্লাসগুলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা, এবং তোমাদের বন্ধুদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্লাসগুলো শেয়ার করবা, যাতে তোমাদের মতো আরো অনেকেই উপকৃত হতে পারে। এবং তোমাদের যত সাড়া পাওয়া যায় তত আমাদের ক্লাসগুলো তৈরি করতে আমরা উৎসাহিত হই। তাই তোমাদের রেসপন্সগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এ আমরা মূলত অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর বের করার সূত্র হচ্ছে এনপিসি ডিভাইডেড বাই এনপিএ ইন্টু এআরটিউ ইন্টু 100, অর্থাৎ নিট পিরিয়ডিক কস্ট ডিভাইডেড বাই নিট পিরিয়ডিক অ্যাডভান্স ইন্টু এআরটিউ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তো এখানে এনপিসি মানে হচ্ছে নিট পিরিয়ডিক কস্ট, আর এনপিএ মানে হচ্ছে নিট পিরিয়ডিক অ্যাডভান্স, আর এআরটিউ মানে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। এটা বসাই দিলে আমরা এখানে এপিআরটা পেয়ে যাব। তো এগুলো কিভাবে বের করতে হয় আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। এবং ইফেক্টিভ অ্যানুয়াল রেট যদি বলে, তাহলে সূত্র আগের মতোই 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। তো এখানে আর এর মান হচ্ছে এনপিসি ডিভাইড বাই এনপিএ, আর এন এর মান হচ্ছে এআরটিউ, অর্থাৎ এআরটিউর যে মানটা সেটা এন এর মান হিসেবে বসাইলে আমরা এখান থেকে ইফেক্টিভ রেটটা বের করতে পারবো। তো এই মেথডটা যদি আমরা অ্যানুয়াল ইফেক্টিভ রেট এবং অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের করতে হয়, তাহলে আমাদের 5টা ওয়ার্কিংস করে নিতে হয়। 5টা ওয়ার্কিংসের মাধ্যমে আমরা এনপিসি এবং এনপিএ বের করব। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে কি কি ওয়ার্কিংস করতে হবে সেটা আমরা এখানে বসাই। স্টেপ 1-এ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ আমরা যেই কয়দিনের অ্যাকাউন্ট রিসিভেবল বাট্টাকরণ করতেছি সেই কয়দিনের অ্যাকাউন্ট রিসিভেবলকে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বলা হয়। যেমন ধরো আমরা যদি 90 দিনের অ্যাকাউন্ট রিসিভেবল বাট্টাকরণ করি, তার মানে 90 দিনে আমাদের বাৎসরিক যে বিক্রয় সেটাকে 90 দিনের কত টাকা অ্যাকাউন্ট রিসিভেবল থাকে সেটাতে কনভার্ট করার নাম হচ্ছে এএআর। এটা সূত্র হচ্ছে এসিএস। এসিএস মানে হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস ইন্টু এসিপি এভারেজ কালেকশন পিরিয়ড ডিভাইডেড বাই 360। এখানে যদি কোয়েশ্চেন উল্লেখ থাকে তোমরা 365 লিখতে পারো, সমস্যা নাই। এরপর 2 নম্বর আমাদের বের করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এআরটিউ। এআরটিউ মানে হচ্ছে আমরা যে দিনের ম্যাথটা করব সেটা বছরে কতবার টার্নওভার করে। যেমন আমরা যদি 30 দিনের ম্যাথ করি, বা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংটা যদি 30 দিনের হয়, তাহলে আমাদের কিন্তু বছরে 12 বার ফ্যাক্টর করা যাবে। তার মানে এই যে 2 মাসের যদি হয়, তাহলে বছরে 6 বার ফ্যাক্টরিং করা যাবে। এটাকে বলা হয় টার্নওভার, অর্থাৎ বছরে কতবার। সেটা বের করার সূত্র হচ্ছে 360 ডিভাইড বাই সিপি, অথবা আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এসিএস ডিভাইড বাই এআর, অর্থাৎ অ্যানুয়াল ক্রেডিট সেলসকে এআর দিয়ে যদি আমরা ভাগ দিই তাও এআরটিউ চলে আসবে। 3 নম্বর স্টেপে আমাদের বের করে নিতে হবে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। পিরিয়ডিক ইন্টারেস্ট রেট মানে হচ্ছে আমরা যে কয়দিনের অঙ্ক করতেছি ওই কয়দিনের ইন্টারেস্ট রেট কত। তো এখানে আমাদের যদি অ্যানুয়াল ইন্টারেস্ট রেটকে এআরটিউ দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পিরিয়ডিক ইন্টারেস্ট রেটটা পেয়ে যাব। এআরটিউ মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ আমরা যদি 3 মাসের অঙ্ক করি তার মানে 3 মাসের একটা পিরিয়ড। এভাবে একটা বছরে কয়টা পিরিয়ড আসে, 3 মাস করে হলে 4টা পিরিয়ড, তার মানে এআরটিউ হচ্ছে 4 বার। ঠিক আছে। তো এটাকে আমরা এআরটিউ দিয়ে যদি অ্যানুয়াল ইন্টারেস্ট রেটকে বাদ করে দিই, তাহলে প্রতিবারের ইন্টারেস্ট রেটটা চলে আসবে। তো
অ্যানুয়াল ইন্টারেস্ট রেটকে যদি আমরা ART দিয়ে ভাগ দিই তাহলে আমরা পিরিয়ডিক ইন্টারেস্ট রেট পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি 30 দিনের অঙ্ক করি বা 1 মাসের অঙ্ক করি তাহলে 1 মাসে কতটা পার্সেন্ট ইন্টারেস্ট রেট সেটা আমরা এখানে বের করে দেখাই। এরপর আমাদের বের করতে হবে নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এটা কিভাবে বের করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের করার নিয়ম হচ্ছে AAR অর্থাৎ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা আমরা যা আছে সেটা লিখব, সেখান থেকে আমরা রিজার্ভ বাদ দিব, অর্থাৎ যে ক টাকা রিজার্ভ রাখবে সে ক টাকা বাদ দিলে আমাদের আসবে গ্রস অ্যাডভান্স। এই গ্রস অ্যাডভান্সের উপর আমরা AAR এর উপর আমরা কমিশন ধরবো, ফ্যাক্টরিং কমিশনটা বাদ দেওয়ার পর আসবে অ্যাডভান্সের উপর আমরা ইন্টারেস্ট ধরবো, পিরিয়ডিক ইন্টারেস্ট দিয়ে ইন্টারেস্টটা ধরবো, ইন্টারেস্ট ধরলে আমাদের পেয়ে যাবো নেট পিরিয়ডিক অ্যাডভান্স। এরপর আমাদের লাগবে নেট পিরিয়ডিক কস্ট কিভাবে বের করতে হয়। সেখানে আমাদের ফ্যাক্টরিং কমিশন যেটা এখানে আমরা ধরেছি এবং ইন্টারেস্ট এই দুটো যোগ করে এখান থেকে যে সেভিংসগুলো থাকবে সেভিংসগুলো যদি বাদ দিই তাহলে আমরা নেট পিরিয়ডিক কস্ট পেয়ে যাব। এরপর আমরা সূত্রে নিয়ে নেট পিরিয়ডিক কস্ট, নেট পিরিয়ডিক অ্যাডভান্স এগুলো বসাই দিলে আমাদের AARটা চলে আসবে। তার মানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং যদি বলে তাহলে আমরা অবশ্যই 5টা ওয়ার্কিংস করে নিলে আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যায়। তো এবার আমি তোমাদের একটা ম্যাথ সলভ করে দেখাবো, যে ম্যাথটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2017 সালে BBA 4th ইয়ার এসেছিল, সেই ম্যাথটি আজকে আমরা সলিউশন করে দেখব। এখানে বলা আছে অ্যানুয়াল ক্রেডিট সেলস অফ সামিট লিমিটেড ইজ 16 লাখ। অ্যানুয়াল ক্রেডিট সেলস অর্থাৎ ধারে বিক্রয়, বাৎসরিক ধারে বিক্রয় হচ্ছে 16 লাখ টাকা, অ্যান্ড ইটস এভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে 90 ডেজ, অর্থাৎ তার কালেকশন পিরিয়ড হচ্ছে 90 দিন। তার মানে আমাদের অঙ্কটা হবে 90 দিন মেয়াদের। ফার্স্ট এক্সপিরিয়েন্স দ্যাট দ্য ব্যাড ডেট লস ইজ 2.5%। আমরা জানি যে বিগত অভিজ্ঞতায় জানা যায় যে আমাদের 2.5% ব্যাড ডেট লস হয়, অ্যান্ড কালেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট ইজ টাকা 12,000। আমাদের কালেকশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হয় বছরে 12,000 টাকা। এখানে বছর বা মাস বলে নাই, তো আমরা বছরই ধরে নিব 12,000 টাকা, এটা আমাদের বিগত অভিজ্ঞতায় বলে। তো the factor charges 3% commission, factor 3% কমিশন কাটে, and advance up to 90% এবং 90% টাকা অ্যাডভান্স করে, অর্থাৎ যত টাকার অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে তার 90% টাকা আমাদেরকে দিয়ে দিবে। অর্থাৎ আমরা ফ্যাক্টরিং করানোর কারণে 10% রিজার্ভ রেখে বাকি 90% দিয়ে দিবে at 50% ইন্টারেস্ট এবং 15% সুদে এটা বাট্টাকরণ করা হবে, তাহলে সুদের হার 15%। How much the company will get as advance and what is the amount of total cost and EIR of factoring for the factoring the AR। অর্থাৎ আমাদের এখানে তিনটা জিনিস চাইছে, যে কোম্পানি কত টাকা অ্যাডভান্স পাবে এবং কত টাকা টোটাল কস্ট হবে এবং EIRটা কত হবে সেটা জানতে চাইছে। EIR এবং EAR দুটো একই জিনিস, তো আমরা EAR বের করে দেখা বলেই হয়ে যাবে, সমস্যা নাই। তো এই যে ম্যাথটা দিল, এখানে যে ইনফরমেশনগুলো দিল, এগুলো থেকে আমরা কি পাচ্ছি। এখানে বলা আছে সামিট কোম্পানির বছরে বিক্রয় হচ্ছে 16 লাখ টাকা, তার কালেকশন পিরিয়ড হচ্ছে এভারেজে 90 দিনে টাকা আদায় হয়। বিগত এক্সপিরিয়েন্সের মাধ্যমে এখানে জানা গেছে যে আমাদের ব্যাড ডেট হয় 2.5% আর কালেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট হয় বছরে 12,000 টাকা। ফ্যাক্টর কমিশন চার্জ করে 3% এবং আমাদেরকে অ্যাডভান্স দেওয়া হয় 90% পর্যন্ত এবং 15% সুদে বাট্টাকরণ করা হয়। আমাদের জিজ্ঞেস করছে কোম্পানি কত টাকা অ্যাডভান্স পাবে এবং কত টাকা টোটাল খরচ হবে এবং EIR বা EAR এই দুটা এটা বের করতে হবে আমাদের। তো আমরা এবার আমাদের যে রুটসটা দিয়েছিলাম সেটা এখানে আমরা বলছিলাম যে 5টা ওয়ার্কিংস করে এই ম্যাথটা আমাদের সলভ করতে হবে। তো 5টা ওয়ার্কিংসের মধ্যে প্রথম ওয়ার্কিংসটা একটু আগে তোমাদের মনে আছে, আমরা দেখাইছিলাম এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তো এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের সূত্র হচ্ছে ACS ইন্টু ACP ডিভাইড বাই 360। তো চলো আমরা দেখে নেই ACS কত। ACS হচ্ছে যে আমাদের বছরে বিক্রয় কত 16 লাখ টাকা, তার মানে অ্যানুয়াল ক্রেডিট সেলস হচ্ছে 16 লাখ টাকা। আর ACP আমাদের কালেকশন পিরিয়ড হচ্ছে কত, এভারেজ কালেকশন পিরিয়ড 90 দিন, তাহলে আমরা 90 গুণ করবো আর 360 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের AAR চলে আসছে 4 লক্ষ টাকা। এক বছরের যদি দানাদার 16 লক্ষ টাকা হয় তাহলে আমাদের যে অঙ্কের পিরিয়ডটা আছে 90 দিন, 90 দিনের দানাদার হচ্ছে 4 লক্ষ টাকা। এটাকে বলা হয় এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পেয়ে গেলাম আমরা 4 লক্ষ টাকা। এরপর আমরা সেকেন্ড ওয়ার্কিং স্টেপটা যাবো। সেকেন্ড স্টেপে আমরা বের করবো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তো আমাদের বছরে 360 দিন, তো আমরা যদি 90 দিন করে এভারেজে কালেকশন করতে থাকি তাহলে বছরে কয়বার কালেকশন হবে, বছরে কালেকশন হবে আমাদের 4 টাইমস। তার মানে এখানে আমরা 360কে ACP দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, যেটা আসছে কত 4 টাইমস। তার মানে আমাদের দানাদারটা এক বছরে 4 বার আবর্তন করে। এরপর আমরা বের করবো পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। পিরিয়ডিক ইন্টারেস্ট রেট হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইড বাই ARTU।
এখানে আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 15% আর ARTO হচ্ছে 4 টাইমস, অর্থাৎ বছরে আমাদের সুদ যায় হচ্ছে 15%। 90 দিনে কত টাকা সুদ যাবে, কত পার্সেন্ট সুদ যায় সেটাকে আমরা যেহেতু 90 দিনটাকে আমরা ভেঙে বছরে 4 বার নিয়ে গেছি, তাহলে এখানে আমরা 4 দিয়ে ভাগ করে দিলেই 90 দিনের সুদটা চলে আসবে। এখানে আমরা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে 15%কে আমরা 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে পেয়ে গেলাম 3.75%, অর্থাৎ আমাদের 90 দিনের সুদের হার হচ্ছে 3.75%। তো আমরা পেয়ে গেলাম আমাদের PIR হচ্ছে 3.75%। এবার আমরা 4 নম্বর স্টেপে যাব, নিট পিরিয়ডিক অ্যাডভান্স। নিট পিরিয়ডিক অ্যাডভান্সটা আমরা কিভাবে বের করছি একটু দেখো। এই ফর্মেটটা তোমরা মনে রাখলে খুব সহজে এই নিট পিরিয়ডিক অ্যাডভান্সটা বের করতে পারবা। আমরা সর্বপ্রথম লিখলাম AAR, অর্থাৎ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা আমরা একটু আগে বের করছিলাম 1 নম্বর স্টেপে 4 লক্ষ টাকা। আমরা একটু দেখে আসি। এই যে তোমরা স্টেপ 1-এ দেখতে পাচ্ছ যে 4 লক্ষ টাকা AAR আমরা বের করে নিয়েছিলাম। সেই 4 লক্ষ টাকা আমরা এখানে বসাইলাম, AAR 4 লক্ষ টাকা। যেহেতু আমাদের অ্যাডভান্স দিবে 90% পর্যন্ত, তো ফ্যাক্টর যেহেতু আমাদেরকে 90% অ্যাডভান্স দিবে, তার মানে 10% রিজার্ভ রাখবে। 90%-এর অপোজিট যে সাইডটা অর্থাৎ 10% সেটা রিজার্ভ রাখবে। তো এখানে রিজার্ভ আছে 4 লক্ষ টাকার 10% 40,000 টাকা। তাহলে আমরা অ্যাডভান্স হিসেবে পাবো কত? আমরা অ্যাডভান্স হিসেবে পাবো 3,60,000 টাকা। এবার এই অ্যাডভান্স থেকে, গ্রস অ্যাডভান্স থেকে আমাদের বাদ দিতে হবে ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশন রাখবে কত পার্সেন্ট? 3%। তো 4 লক্ষ টাকার 3% হচ্ছে 12,000 টাকা। তাহলে আমাদের আরো 12,000 টাকা কেটে নিল, তাহলে আমরা পাবো কত? 3,48,000 টাকা। এবার এই 3,48,000 থেকে সে ইন্টারেস্ট কাটবে। ইন্টারেস্টটা কাটবে কত টাকার উপর? 3,48,000 টাকার উপর। তার মানে মনে রাখবে কমিশনটা ধরবা AAR এর উপর এবং ইন্টারেস্টটা ধরবা অ্যাডভান্সের উপর। 3,48,000 টাকার উপর 3.75%, যেটা ওই যে আমরা PIR বের করলাম 3 নম্বর স্টেপে, ওইখান থেকে এই রেটটা আসছে। তো PIR দিয়ে গুণ করলে আমরা এখানে পেয়ে গেলাম 13,050। ইন্টারেস্ট কেটে রাখলো। ইন্টারেস্ট কাটার পরে তারা আমাদেরকে দিবে 3,34,950 টাকা। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স। অর্থাৎ আমরা 4 লক্ষ টাকার অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং করে বা বাট্টাকরণ করে আমরা টাকা পাবো 3,34,950 টাকা। তো নেট পিরিয়ডিক অ্যাডভান্স আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই আমাদের এখানে রিকোয়ারমেন্ট ছিল, কোম্পানি উইল গেট এজ অ্যাডভান্স। কোম্পানি অ্যাডভান্স হিসেবে কত টাকা পাবে, তার মানে এখানে আমরা বলে দিলাম 3,34,950 টাকা। এরপর আমাদের বের করতে হবে ফ্যাক্টরিং কমিশন। তো ফ্যাক্টরিং কমিশন যখন আমরা করব, সেখানে আমাদের দেখো প্রথমে আমরা লিখবো নিট পিরিয়ডিক কস্ট। নিট পিরিয়ডিক কস্ট যখন আমরা বের করব, তখন আমরা প্রথমে লিখবো খরচগুলো। কি কি খরচ একটু দেখো। এখানে আমাদের খরচ ছিল দুইটা, একটা হচ্ছে ফ্যাক্টরিং কমিশন 12,000 টাকা, আর একটা ছিল ইন্টারেস্ট 13,050 টাকা। এই দুইটা খরচ আমরা এবার এখানে নিয়ে আসলাম। ফ্যাক্টরিং কমিশন 12,000 টাকা, ফ্যাক্টরিং কমিশন 12,000 টাকা আর ইন্টারেস্ট 13,050 টাকা, যেই দুইটা আমাদের খরচ সেটা নিয়ে আসলাম। টোটাল খরচ হলো 25,050 টাকা। তো টোটাল আমাদের এই ফ্যাক্টরিং এর ব্যয় হচ্ছে 25,050 টাকা। তো তোমরা মনে রাখবা এই অ্যাকাউন্ট রিসিভেবলটা যদি আমরা ফ্যাক্টরিং করে ফেলি, তাহলে কিন্তু আমাদের কিছু টাকা সেভিংসও হয়। সেই সেভিংসটা এখন আমরা বাদ দিব। সেভিংস কি হয়? এই দানাদারটা যদি আমরা বাট্টাকরণ না করে নিজেরা কালেক্ট করতে যেতাম, তাহলে কিন্তু আমাদের একটা ব্যাড ডেট লস হওয়ার সম্ভাবনা থাকতো 2.5%। তার মানে 4 লক্ষ টাকা 2.5% ব্যাড ডেট লস, 10,000 টাকা আমাদের বেঁচে গেল, কারণ আমরা এটা থার্ড পার্টির কাছে বিক্রি করে দিচ্ছি বা ফ্যাক্টরিং করে ফেলছি। সো এখন যদি ব্যাড ডেট লস হয়, এটা তাদের হবে, আমাদের কোনো ব্যাড ডেট লস হওয়ার আর কোনো সুযোগ নেই। তাই এখানে আমরা ব্যাড ডেট লস থেকে বেঁচে গেলাম 10,000 টাকা, যেহেতু আমরা বাট্টাকরণ করে ফেলছি। এবং আমাদের কালেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট ছিল 12,000 টাকা বছরে। যেহেতু এটা মাস বা বছর বলে নাই, তা আমরা এটাকে বছর ধরে নিব। তো বছরে 12,000 টাকা ছিল, তাহলে আমাদের অঙ্কটা কদিনে? 3 মাস। এই 3 মাসের কত পরে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট? 3,000 টাকা। তার মানে এই 3,000 টাকা আমাদের বেঁচে যাবে, কারণ যেহেতু আমরা এটা বাট্টাকরণ করে ফেলছি থার্ড পার্টির নিকট। তো এখানে আমাদের কোনো কি কালেকশন কস্ট নাই, অ্যাডমিনিস্ট্রেশন কস্টও এই দেনাদারের জন্য হবে না। সো আমাদের এই দুইটা টাকা বেঁচে যাবে। তো আমাদের টোটাল ব্যয় হচ্ছে 25,050 টাকা আর টোটাল সেভিংস হচ্ছে 13,000 টাকা। তাহলে আমাদের নিট পিরিয়ডিক কস্ট হচ্ছে 12,050 টাকা। এইটা জিনিসটা তোমরা ভালো করে একটু মনে রাখবা যে এখানে আমাদের ফ্যাক্টরিং কমিশন আর ইন্টারেস্টটা আসবে, এখান থেকে কোনো সেভিংস যদি থাকে সেটা বাদ দিলে নিট পিরিয়ডিক কস্ট পেয়ে যাব। এবার আমরা সরাসরি EAR এ চলে যেতে পারি। তো প্রথম আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল অ্যানুয়াল কস্ট। দেখো একটু তোমরা, এখানে আমাদের বলছিল গেট দ্য অ্যাডভান্স, কত টাকা অ্যাডভান্স পাবে সেটা আমরা বের করছি 4 নাম্বার স্টেপে। এরপর বলছে অ্যামাউন্ট অফ টোটাল কস্ট। তো অ্যামাউন্ট অফ টোটাল কস্ট যদি আমরা বের করতে বলি, তাহলে আমরা এই যে 12,050 টাকা যে আমাদের ব্যয় আসছে, সেটা হচ্ছে পিরিয়ডিক কস্ট। আর পিরিয়ডিক কস্ট মানে হচ্ছে 90 দিনের।
তো 90 দিন থেকে এটাকে আমরা 360 বা 1 বছরে যদি কনভার্ট করে দিই তাহলে আমাদের পেয়ে যাব টোটাল অ্যানুয়াল কস্ট। এই জন্য আমরা এনপিসি কে ARTU দিয়ে গুণ করছি, কারণ ARTU মানে বছরে কয়বার টার্ন ওভার হয়? 4 বার। তার মানে একবারে যদি 12,050 টাকা হয় তাহলে 4 বারের কথা 48,200 টাকা। এটা হচ্ছে অ্যানুয়াল কস্ট। এরপর আমাদের রিকোয়ারমেন্টে ছিল কি? EIR। এবার আমরা EIR করব। EIR এর সূত্র হচ্ছে 1 + r টু দি পাওয়ার n - 1। এখানে আমরা হিয়ার দিয়ে আরটা বের করে নিব। আর এর সূত্র হচ্ছে এনপিসি ডিভাইডেড বাই এনপিএ। তো এনপিসি আমাদের কত দেখো একটু। এনপিএ হচ্ছে 3,34,950 আর এনপিসি হচ্ছে আমাদের 12,050। এগুলো নিয়ে এবার আমরা বসাই দিব আর এর মান বের করার জন্য। আমরা পেয়ে গেলাম 12,050 হচ্ছে এনপিসি আর এনপিএ হচ্ছে 3,34,950। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম 0.03598। এবার আমরা বের করবো এন এর মান। এন মানেই মনে রাখবে ARTU, অর্থাৎ বছরে কয়বার কম্পাউন্ড করা হচ্ছে বা বছরে কয়বার টার্ন ওভার হচ্ছে সেটা। তাহলে এন মানে 4। এবার আমরা এখানে যদি মানটা বসাই দিই যে 1 + 0.03598 টু দি পাওয়ার 4 মান বসাই দিলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে 15.19%। তার মানে আমাদের ফ্যাক্টরিং এর ব্যয় হচ্ছে 15.19%। তো আশা করি তোমরা অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংটা বুঝতে পারছো। যে দুই একটা অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে, সমস্যা নাই। এত টেনশন করার কারণ নাই যে অনেক বড় অনেকগুলো ওয়ার্কিংস। আসলে দুই একটা অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা এগুলো আয়ত্তে নিতে পারবা। ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য।